আসসালামু আলাইকুম। LB24 এর লন্ডন স্টুডিও থেকে আমি জুয়েল জামান ৭ম বার্তা অনুষ্ঠানে আপনাদের জানাই শুভেচ্ছা এবং স্বাগত। আজকে আমরা পরিবেশ নিয়ে আলাপ করব। আপনারা সবাই জানেন গত ৫ই জুন পালিত হলো আন্তর্জাতিক পরিবেশ দিবস। আমাদের ঢাকায়, চট্টগ্রামে, সিলেটে অনেক কালারফুল সেমিনার আয়োজন হয়েছে। ক্যামেরার মুখে আসছিলেন আমাদের উপদেষ্টা থেকে কর্পোরেট মুখপাত্ররা। ভেন্যুটা কোথায় ছিল? ৫ স্টার হোটেলে। টপিক কি ছিল? সবুজ পৃথিবী, জলবায়ু পরিবর্তন, টেকসই উন্নয়ন। কিন্তু মজার ব্যাপার হলো পরের দিনই আমাদের গাছ কাটা হলো কাগজের উন্নয়নের নাম করে। দুঃখজনক কি বাংলাদেশে প্রতি বছর 87,000 হেক্টর বনভূমি ভ্যানিশ হয়ে যায়। এরপরে এগুলোর যে রিকভারি কোন প্রজেক্ট ওগুলো কখনোই লক্ষণীয় হয় নাই, ভালো করে দেখা যায় না। ঢাকা শহরে বায়ু মান বিশ্বের সবচেয়ে দূষিত শহরগুলোর মধ্যে ১ নম্বরে ঘুরে বারবার। আমরা শুধু বলি পরিবেশ বাঁচান, পরিবেশ বাঁচান, পরিবেশ বাঁচান। কিন্তু কাজের মাঠে আমাদের উদ্যোগ একেবারে 0, শূন্য। আজকের উপদেষ্টা মণ্ডলী থেকে পাড়ার চায়ালা পর্যন্ত এই যুদ্ধটা সবার। আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে কি বলবো না বলবো এইসব নিয়ে আমাদের আজকের অনুষ্ঠানের প্রথম পর্ব। আমাদের অতিথিকে পরিচয় করিয়ে দেওয়ার আগে আমরা একটা প্রতিবেদন দেখে আসি। লাউয়াছড়া জাতীয় উদ্যান বাংলাদেশের অন্যতম জাতীয় উদ্যান এবং অবশিষ্ট চিরহরিণ বনাঞ্চলের একটি উল্লেখযোগ্য নমুনা। বাংলাদেশের সিলেট বিভাগের মৌলভীবাজার জেলায় অবস্থিত 250 হেক্টর আয়তনের এ বন জীববৈচিত্র্যে ভরপুর। জীববৈচিত্র্যের দিক দিয়ে লাউয়াছড়া বাংলাদেশের সমৃদ্ধ বনগুলোর একটি। বিভিন্ন ধরনের বন্যপ্রাণীর বাসস্থান এই বন। এছাড়াও লাউয়াছড়া বনাঞ্চলে রয়েছে 167টি প্রজাতির উদ্ভিদ। সবকিছু মিলিয়ে লাউয়াছড়া বন বাংলাদেশের জন্য একটি মূল্যবান সম্পদ। তবে সম্প্রতি লাউয়াছড়া বনের সবকটি ছড়া শুকিয়ে গেছে। কৃত্রিম জলধারেও নেই পানি, যা একটি দুশ্চিন্তার বিষয়। দেশে যে কয়টা গুরুত্বপূর্ণ বন আছে তার মধ্যে লাউয়াছড়া বর্ষা বন হচ্ছে একটা, এবং বর্ষা বনের যে বৈশিষ্ট্য বা ধরন সেটা আসলে সবসময় হচ্ছে যে সেখানে পানি থাকবে, বন্যপ্রাণীদের জন্য পানির উৎস থাকবে, খাবার থাকবে। কিন্তু আমরা আসলে লাউয়াছড়াতে যেটা দেখি পানির উৎসটা বন্যপ্রাণীদের জন্য আসলে ওইভাবে নাই। ছড়ার মধ্যে পানি নাই, পানি না খাইলে তো বন্যপ্রাণী বাঁচে না। এখানে বেড়াতে আসছি, খুব ভালো লাগছে। এই ছড়ার মধ্যে দিয়ে হেঁটেছি, কিন্তু এখন পানি নেই, যার কারণে বন্যপ্রাণীরা একটু সমস্যায় আছে। এর ফলে বন্য পশু পাখি লোকালয়ে চলে যাচ্ছে পানি ও খাবারের খোঁজে, আর মানুষের সংস্পর্শে যাওয়ার ফলে পশু পাখি বিভিন্ন সময় পড়ে যাচ্ছে জীবন সংকটে। দেশের পূর্বাঞ্চলের বন্যপ্রাণীর বিচরণে সমৃদ্ধ এই বন বন্যপ্রাণীর আবাসনযোগ্য রাখতে বন ও পরিবেশ অধিদপ্তরের প্রয়োজনীয় পদক্ষেপ নেবে, এমনটাই চাওয়া প্রকৃতিপ্রেমীদের। বাংলাদেশের জীববৈচিত্র্য সংরক্ষণের জন্য যে কয়েকটি জায়গা রক্ষিত হিসেবে নির্ধারিত হয়েছে তার মধ্যে লাউয়াছড়া অন্যতম, এবং গাছপালা পশু পাখির বৈচিত্র্য অর্থাৎ জীববৈচিত্র্যে কিন্তু এই বন একটি অনন্য বন। ধন্যবাদ। আপনার প্রতিবেদনটি দেখলেন।
আসুন আপনাদের সামনে আজকে পরিচয় করে দিয়েছি আমাদের অতিথি বিপুল চক্রবর্তী, সাংবাদিক, একুশে টেলিভিশন, এবং ওনার আরেকটা পরিচয় বাংলাদেশের সরকার থেকে 2014 সালে বৃক্ষরোপণের জাতীয় পুরস্কার পেয়েছেন। বিপুল, আপনি কেমন আছেন? জি, ভালো আছি। আমি ডাইরেক্ট কোয়েশ্চনে চলে যাব। 2015 থেকে 2023 সাল পর্যন্ত সিলেট অঞ্চলে বনভূমির পরিমাণ 21% কমেছে। এই সময় আপনাদের পদক্ষেপ কি ছিল? কাগজে না, শুধু বাস্তবে কিছু করছেন, না শুধু কাগজে লিখে গেছেন? আসলে আপনি একটি চমৎকার একটি কোয়েশ্চেন করেছেন এবং এই কোয়েশ্চেনের উত্তরটা ওইভাবে দেওয়ার মতো ক্ষমতা আমাদের নেই বলবো। আমরা সেভাবে কাজ করতে পারিনি আমাদের পরিবেশের জন্য। আমরা পরিবেশ ক্রমাগত ধ্বংসই করে গেছি। আমাদের এই সিলেটের যে বনাঞ্চলের কথাটি আপনি বলেছেন, আমি তার আগে আপনার কোয়েশ্চেনের বিষয়টি বলতে চাই। আমরা যারা পেশায় গণমাধ্যম কর্মী এবং আমরা পরিবেশকে মননে লালন করি, আমাদের জায়গা থেকে আমরা এই পরিবেশের যে বিপর্যয়ের বিষয়গুলো আমরা সবসময় তুলে ধরেছি এবং মানুষকে বৃক্ষরোপণে উদ্বুদ্ধ করেছি, গাছ না কাটার জন্য উদ্বুদ্ধ করেছি, পাহাড় না কাটার জন্য আমরা উদ্বুদ্ধ করেছি। তো এই জাতীয় আমরা অনেকগুলো ঘটনা ঘটেছে। আমরা নিজেরাও অনেকগুলো পাহাড় কাটার পথে সরজমিনে আমরা প্রশাসনকে নিয়ে গিয়েছি। বৃক্ষরোপণ যে কর্মকাণ্ড এখানে যারা করে থাকেন তাদেরকে উৎসাহ দিয়ে আমরা অনেকগুলো কাজ করেছি, যাতে একজনকে উৎসাহ দিলে আরো 5 জন এগিয়ে আসে। এই জাতীয় অনেকগুলো কাজ আমরা করেছি, কিন্তু আসলে এটি একজন দুইজন করলে হবে না। যে হারে হচ্ছে পরিবেশ ধ্বংস হচ্ছে, গাছ কাটা হচ্ছে, মানুষের প্রয়োজনেই হোক, আমাদের সকল মানুষকে কন্টিনিউ হচ্ছে গাছ লাগাতে হবে, পরিবেশ রক্ষার যে কাজগুলো করে যেতে হবে আমাদের বেঁচে থাকার জন্য। তো এটি হচ্ছে অভ্যাসে পরিণত হয়ে গেছে আমাদের, যে গাছ কাটলে গাছে আর কি হবে। বৃক্ষরোপণ তো মূল করে, সমস্যা হচ্ছে বৃক্ষরোপণ তো করে সব সময় দেখা যায় টিভিতে, ফেসবুকে, সবকিছুতে দেখা যায় যে বড় বড় নেতা থেকে শুরু করে সবাই বৃক্ষরোপণ করে যাচ্ছে, কিন্তু 99% আমি আপনাকে বলে বৃক্ষরোপণটা করে তারপর তো এটার কোনো ধরনের এটা গাছে বা বড় করা হবে ওই ধরনের কোনো কিছু করা হচ্ছে না। আরেকটা ব্যাপার আপনার কাছ থেকে জানতে চাচ্ছি, আপনি তো শ্রীমঙ্গলের, আমিও শ্রীমঙ্গলের, ওকে? আমাদের এই গর্ব হলো আমাদের লাউয়াছড়া, আমরা খুব প্রাইড নেই এটা নিয়ে। লাউয়াছড়া জাতীয় উদ্যানের ভিতর দিয়ে গ্যাস লাইন, পাইপলাইন বসানো হলো, এটা কি উন্নয়ন ছিল, ডেভেলপমেন্ট ছিল, না একটা ধ্বংসের লাইসেন্স? তখন আপনারা কি করলেন? আচ্ছা, আপনি একটা চমৎকার প্রশ্ন করেছেন এবং এই ঘটনার সাথে আমি ব্যক্তিগতভাবে সম্পৃক্ত আছি। সেটা হলো গিয়ে এখানে যখন 1997 সালে মাগুরছড়ায় মার্কিন তেল কোম্পানি অক্সিডেন্টালের গ্যাস খুব বিস্ফোরণ ঘটে, তখন এখানে প্রচুর পরিমাণে গ্যাস পুড়ে যায়, পুড়ে নষ্ট হয়ে যায় এবং পরিবেশের প্রায় 14,000 কোটি টাকার ক্ষতি হয়, যেটি হচ্ছে পেট্রো বাংলা একটি তদন্ত রিপোর্ট দিয়েছিল অক্সিডেন্টালকে। আমি যে কথাটা বলছি, ওই সময় অক্সিডেন্টালের পরে এই কোম্পানিটা কিনে নেয় হচ্ছে ইউনিকল পরে লাউয়াছড়ার ভেতরে আরেকটি কূপ খনন করে এবং তখন তারা লাউয়াছড়ার ভিতর দিয়ে কালাপুর যে গ্যাস ফিল্ডটা হয়েছে সেই গ্যাস ফিল্ডের লাইন নেওয়ার জন্য তারা একটি পরিকল্পনা করে। এখন আমি একদিন একেবারেই মানে আমার জন্য একটা বড়, সারা জীবন আমার মনে থাকবে আমি যেটি করতে পেরেছি। আমি একদিন বন বিভাগে গিয়েছি, তো আমি দেখলাম বন বিভাগের কয়েকজন কর্মকর্তা কথা বলছেন একটা বিষয় নিয়ে। তো আমি দেখি তারা কথা বলছেন না, আমি বললাম কি বিষয়? উনি অবদান করে আমাকে বললেন যে আমরা তো এখানে
এই যে বনের ভিতর দিয়ে একদম মাগুরছড়া থেকে একদম সোজা গ্যাসের পাইপলাইন চলে যাবে খালাপুরে, একদম বন 2 ভাগ হয়ে যাবে। তো এটার জন্য ওনারা একটা প্রায় 25 কোটি টাকার যতটুকু মনে হচ্ছে এরকম একটা রিপোর্ট তারা দিয়েছেন যে বনের ক্ষতি হবে বৃক্ষ গাছপালা এইসবে। আমি পরের দিন করলাম কি, এটা যখন আমি জানলাম, ওনারা যদিও আমাকে অফ দ্য রেকর্ড বলেছিল, কিন্তু আমার বিবেককে আমি মানে দাঁড়া দিতে পারছিলাম না। আমি এসে পরের দিনই ভোরের কাগজে একদম বিশাল একটা প্রতিবেদন করেছি, প্রথম রিপোর্ট আমি করেছি, এটা রেকর্ডেড। বাংলাদেশে আমার আগে কেউ রিপোর্ট করেনি, এটা প্রমাণ আছে। ওই রিপোর্টটি যে আমি লাউছড়া বিখণ্ডিত হয়ে যাবে, বনের অবস্থা আর থাকবে না, সাইক্লেন যাবে হচ্ছে ইলুকেলের খারাপুরে। এরপরে এই রিপোর্টটি যখন আমি করলাম, করার পরেই সারা বাংলাদেশে একটা হুলস্থুল শুরু হয়ে গেল। পরবর্তীতে বিভিন্ন মিডিয়াতে ফলাও করে এইটা প্রতিবেদন ছাপা শুরু হলো। আমি এর প্রায় বছর 3-4 মাস পর হঠাৎ করে আমাদের মোগল প্রেস ক্লাবের তখন সভাপতি ছিল গোপালদেব চৌধুরী। আমি তখনও মোগল প্রেস ক্লাবে জয়েন করিনি, কিন্তু ওনাদের সাথে সবসময় থাকতাম। আমি ভোরের কাগজে প্রবন্ধ সাংবাদিকতা করছি। উনি আমাকে বললেন যে ইদুকল থেকে একটা ডিনার পার্টির আয়োজন করা হয়েছে লাউছড়া ইয়েতে, এখন এটাকে আমরা আগে ব্রিটিশ কারিগরি বলতাম। ওখানে সাংবাদিকদের আমন্ত্রণ জানাইছেন এবং তোমাকে একটু থাকতে হবে, স্পেশালি তোমাকে বিশেষভাবে ইয়ের কান্ট্রিতে একটা ইয়ে করেছেন। সাধারণের যিনি আছেন প্রধান, তিনি বলেছেন এই ভোরের কাগজের রিপোর্টারকে আমরা একটু রাখবেন। তো আমি পরবর্তীতে আমি জিজ্ঞেস করলাম যে আসলে আমাকে কেন এরকম তখন আমার বয়স অনেক কম, আরো তো প্রায় কত বছর হবে, প্রায় 20 বছর কাছাকাছি আগের ঘটনা। তখন উনি বললেন যে তুমি এটা রিপোর্ট করেছিলে ভোরের কাগজে, এটার প্রেক্ষিতে ওনারা একটা সিদ্ধান্ত পরিবর্তন করেছেন। তারা আর ওই যেদিকে তারা ম্যাপ করা হয়েছিল ওই দিকে যারা পাইপলাইন নেবেন না, ওনারা রাস্তা দিয়ে হয়তো নেবেন। পরে আমরা ওই দিন গেলাম ওখানে, ওই অনুষ্ঠানে যাওয়ার পরে উনি বললেন যে আপনাদের এই প্রতিবেদনটা আমরা দেখেছি এবং আপনারা যদি চাচ্ছেন না আমরাও চাই না পরিবেশের ক্ষতি হোক, আমরা এখন সিদ্ধান্ত পরিবর্তন করেছি। আমরা সেটা এখন রাস্তা যে লাউছড়ার ভিতর দিয়ে যে রাস্তা আছে, রাস্তায় রাস্তায় আমরা নিয়ে আসবো লাউছড়ার গেইটে প্রবেশ মুখে। আবার লাউছড়ার ভিতর দিয়ে যে মাটির রাস্তা চলে গেছে, সেই মাটির রাস্তা দিয়ে আমরা খালাপুরে নিয়ে যাবো। তখন উনি বললেন যে আপনার যখন এই প্লেনটা যখন যাবে, যখন যে কাজ হবে, তখন এটা যে শব্দ হবে, এটা একদম একটা হাততালি মতো শব্দ হবে, এরকম বলে আমাদেরকে বুঝালেন। তো আমরা পরবর্তীতে দেখলাম যে আসলে ওনারা আর ওইদিকে নেন নাই, রাস্তায় রাস্তায় নিয়েছেন। এটা হচ্ছে গিয়ে যে আমার সফলতা, আমার জীবনের একটা বড় একটা প্রাপ্তি, যে আমার রিপোর্টের কারণে ওনারা এই লাইনটি রাস্তায় রাস্তায় নিয়েছেন। কিন্তু এই যে সাইড লাইনটি যখন ভিতরে রাস্তায় রাস্তায় গিয়েছে, তখন এটার ভিতরে কিন্তু অনেক, উনি যেভাবে বলেছিলেন যে অল্প একটু শব্দ হবে, যেটা হাততালির মতো শব্দ মনে হবে, কিন্তু না, ওখানে অনেক কর্মযোগ্য হয়েছে, অনেক মেশিনারি, অনেক শব্দ ছিল এবং একটি পরিবেশের জন্য অনেক ক্ষতি হয়েছে। এবং এইটির কারণে কিন্তু এটিতে সাইড লাইনটা এখনো আছে, কন্টিনিউ এটা তো নিয়ন্ত্রণ করা, দেখাশোনা, ওখানে লোকজনের যাতায়াতের একটা বিষয় তো আছে। তো এটি তো পরিবেশের একটা এরপরেও কিছু ক্ষতি আছে। আমি একটু চেঞ্জ করতে চাই। আপনার জানা মতে বিকুল, আপনি বলতে পারেন বাংলা আমাদের শ্রীমঙ্গলে গাছ কাটার অপরাধে 5 বছরের মধ্যে কাউকে খুব উল্লেখযোগ্য শাস্তি দেওয়া হয়েছে সরকার থেকে? আসলে আদালতের বিষয় তো, আমরা তো মানে বড় কোনো ঘটনা ঘটলে আমরা রিপোর্ট করে থাকি, এইভাবে আমাদের নজরে আসেনি। তবে হ্যাঁ, মাঝে মধ্যে কয়েকজন আসামি বন বিভাগ থেকে ওনারা আটক করে ওনারা আদালতে দিয়েছেন, হয়তো কয়েকদিন জেল কেটে বিচারাধীন আছে কিছু বিষয়, কিছু জরিমানা হয়েছে, এরকম আমরা শুনেছি। বাট বৃহৎ আকারে যে শাস্তি দেওয়া, এরকম আমরা পাইনি। আপনাকে আমি খুঁজে কয়েকটা জিনিস, কয়েকজনের নাম আপনাকে উল্লেখ করব, বুঝছেন?
বাসিত মিয়া নামে স্থানীয় ব্যক্তি ভেড়াছড়া এলাকার বন দখলের চেষ্টা করেন। রেঞ্জ ভবনের বনকর্মীদের উপর আক্রমণের অভিযোগে পুলিশের তদন্ত চলছে। জেনার আহমেদ স্থানীয় আওয়ামী লীগের নেতা লাওয়াছড়া অন্তত 4 একর বন ভাড়া দিয়ে লেমন চাষ করেছে 2 বছরের জন্য। বদরুল আলম স্থানীয় ইউনিয়ন সাধারণ সম্পাদক, তার কাছ থেকেও 4 একর বন পুনরুদ্ধার করা হয়েছে। সিলেট ডিভিশনের ফরেস্ট অফিসার জাহাঙ্গীর আলম এডমিটেড 30 বছরের মধ্যে লাওয়াছড়ার কোনো নির্ভরযোগ্য সার্ভে পর্যন্ত হয় নাই। রিমার্কস দিয়ে আটকে রাখা হচ্ছে বন পুনরুদ্ধার প্রক্রিয়া। আমি শেষ করে ফেলি, তারপর আপনি বলবেন। ফরেস্ট রেঞ্জার মোতাহার হোসেন, মিজানুর রহমান, পেট্রোল সদস্য মোহাম্মদ মহসিন, তারা শেভরনের কথা যখন বললেন তখন রিপোর্ট না করে ঘটনাস্থলে ত্যাগ করে চলে যান। আমাদের প্রাক্তন কৃষিমন্ত্রী আব্দুল শহীদ কর্তৃক দখল করা উল্লেখযোগ্য বনভূমি বন বিভাগের পদক্ষেপে প্রায় 5 একর পুনরুদ্ধার হয়েছে। এই যে এইসব এতগুলো ঘটনা যাচ্ছে, তারপর আমরা সব সময় দেখে যাই বন বিক্রি করা হচ্ছে। এগুলো কি সরকারি অনুমতি নিয়ে হচ্ছে না এমনিতে যার যখন ইচ্ছা যেভাবে ইচ্ছা পাওয়ার দিয়ে করে যাচ্ছে? বিকুল, আসলে এটা তো সরকারের অনুমতি নিয়ে করার কোনো সুযোগ নেই। এখানে লাওয়াছড়া যে বনটি আপনাকে একটু বলি আমি, এটি লাওয়াছড়া বনের হচ্ছে পশ্চিম ভানুগাছ ফরেস্ট নামে একসময় এটি ছিল। পশ্চিম ভানুগাছ ফরেস্ট, এটির আয়তন ছিল প্রায় 2740 হেক্টর। এখন এই পশ্চিম ভানুগাছ ফরেস্টটি শুধু 1250 হেক্টরের লাওয়াছড়াতেই সীমাবদ্ধ। তাহলে আপনি দেখেন 2740 হেক্টর আর এখন 1250 হেক্টর, বাকি জায়গাগুলো কোথায় গেল? রেকর্ডেড বন, এখন রেকর্ডেড বন। আমি বলবো না কে নিয়েছেন, এখানে সাধারণ অনেক মানুষও আছেন, এখানে বনজীবীরও কিছু মানুষ আছেন। এখন আমি আরেকটু ভেতরে যাই, এই যে বনটা এখানে শেষ হয়ে গেল, এই জায়গাটুকু 2740 হেক্টরের মধ্যে এখন 1250 হেক্টর, দ্বিগুণেরও বেশি নাই এই বনের। এই বনে যে বন্যপ্রাণী ছিল, এখানে চিতাবাঘ ছিল, এখানে আপনি জানেন যে বিখ্যাত সিনেমা অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড এখানে নির্মিত হয়েছিল। এই বনে হাতি ট্রেন আটকে ছিল। তো এই বনটি এখন 1250 হেক্টরে আসছে। এই বনটি 1250 হেক্টর হলেও আমার মনে হয় এখন আরো কম হবে। এখানে প্রচুর পরিমাণ মানুষ বনের ভিতরে বাড়িঘর করে আছেন, বনের জায়গায় ওনার করে আছেন, এবং এইসব পরিবারে প্রায় পরিবারেই জনসংখ্যা যদি আপনি দেখেন 7-8 জনের বেশি নিচে না, এক একজনের সন্তান। তো তারা বনের ভিতরে থাকে, তাদের লেখাপড়ার সুযোগ সুবিধা সবকিছু এত ওইভাবে তারা করছেন, আমি যতটুকু দেখেছি। এখন হয়তো কিছুটা ডেভেলপ হচ্ছে, এই যে সন্তানটা বড় হয়ে তারা আরো জায়গা দখল করে নিচ্ছে আস্তে আস্তে। বনের কোন জায়গাগুলোই তারা যাবে কোথায়? তাদেরও তো জীবন পরিচালনা করতে হবে। তো এটার দায়িত্ব যদি সরকারের। এই মানুষগুলোকে যদি আমরা একটা প্রস্তাব দিয়েছিলাম সরকারকে, যে এখানে বনের ভিতরে যত পরিবার আছে সব পরিবারকে আপনারা বের করে নিয়ে আসেন, একটা মডেল গ্রাম তৈরি করেন, বিল্ডিং করে একটা বিল্ডিং এ নিয়ে আসেন, এখানে সব সুবিধা দেন, আর বনের জায়গাটা খালি করে দেন। এটা গোপালগঞ্জে এরকম কিন্তু আওয়ামী লীগ সরকারের সময় এরকম কিছু মডেল গ্রাম হয়েছে। আমাদের এখানে যদি মডেল গ্রাম করে বনটাকে আমরা রক্ষা করতে পারতাম, তাহলে তো খুবই মানে এই বনটা রক্ষা পেত। যে বিষয়টি আপনাকে আমি একটু বলতে চাই যে আপনি শ্রীমঙ্গলের সন্তান, আমি শ্রীমঙ্গলের সন্তান। বাংলাদেশ বা পৃথিবীর সবাই জানে শ্রীমঙ্গলের সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয় বাংলাদেশের মধ্যে, এবং সবচেয়ে বেশি শীতপ্রধান অঞ্চল শ্রীমঙ্গল। এখন যে এই যে গত 2-3টা মৌসুম যাচ্ছে, শ্রীমঙ্গলের সবচেয়ে শীতের রেকর্ড হয়নি। সবচেয়ে শীতের রেকর্ড কিন্তু এখন চলে গেছে উত্তরাঞ্চলে। বৃষ্টির জন্য চা গাছ নষ্ট হয়ে যাচ্ছে, বৃষ্টি সেই পরিমাণ হয় না। এটা কেন হচ্ছে না? এটা গাছের পরিমাণটা
মানে এত কমেছে একেবারে বলতে গেলে দেয়ালের পিঠ রেখে দেওয়ার মতো অবস্থা। এই ব্যাপারটা এখানে নিয়ে শুধু অপরাধ বিকুল, এই ব্যাপারটা নিয়ে আপনার কাছে আবার আসবো। আমরা একটা ছোট বিরতি নিচ্ছি। দর্শক, বিরতির পর আপনাদের সাথে আবার দেখা হচ্ছে। না জমে না মন যদি মনেতে। What have I done? You are mistaken, officer. I don't have a single illegal person here. He is an illegal immigrant and he doesn't have the right to work here. You'll be receiving a letter from Immigration Enforcement very soon. If you had spent just £10 on the right to work check, you'd not have £60,000 fines. Spend £10. Save up to £60,000. Yeah! দর্শক, আবার আমরা LB24 আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। যে আমরা আলাপ করতেছি বিকুল চক্রবর্তীর সাথে বাংলাদেশের পরিবেশ, স্পেশালি আমরা আলাপ করতেছি লাউয়াচড়া নিয়ে। তো বিকুল, আমরা যা বলছিলাম, আমি আমার যে অনুভূতিটা বলি, আমাদের এই প্রশাসনের পরিবেশের মধ্যেও শিক্ষিত লোকরা আছেন, আমাদের রাজনীতিতে যারা আছেন ওরাও শিক্ষিত, আমাদের গার্ডিয়ানরাও শিক্ষিত। দেখা যায় কি ওরাই করে, বাট যারা সাধারণ মানুষ আছে ওরা বনটাকে সংরক্ষিত করার অনেক চেষ্টা করে, কিন্তু যাদের পয়সা আছে, তাদের শিক্ষা আছে, তাদের মেধা আছে, তারা বিকৃত হয়ে যায়, তারা লোভী হয়ে যায়। যেভাবে আপনাকে আগে স্ট্যাটিস্টিক্স দিলাম যে কারা কারা দখল করছে, এইসব নিয়ে আপনার মতামতটা কি বিকুল? আসলে যে বিষয়টি বলেছেন এটা তো আসলে বাস্তব চিত্র। এখানে যারা গাছ কাটে বনের ভিতরে, সেটা তো সাধারণ শ্রমিক, হয়তো 500-1000 টাকা হয়তো একবার এক রাতে আসতে পায়, কিন্তু গাছগুলো কাটায় কে? গাছগুলো কাটান যে ওনারা তো রাজনৈতিক প্রভাবশালী মানুষ। এখানে বিভিন্ন দলের রাজনৈতিক নেতা আছেন। এখানে আমাদের শ্রীমঙ্গল, মৌলবাজারের, কমলগঞ্জের কারা করেন এটা অনেকেরই জানা আছে, অনেকেই জানেন এবং অনেকের উপরে মামলাও আছে। তাদের যারা ধরা পড়ে তারা তাদের নামও বলে। সাংবাদিক বলেন না কেন আপনি কে এখন বিষয়টা আমি বলি, বিষয়টা বলি, আপনি তো কিছু নাম বলেছেন। আমরা তো হচ্ছে অথেন্টিকতা ছাড়া, যারা আমাদেরকে যদি প্রমাণিত ছাড়া আমরা আসলে এভাবে বলতে পারি না। আমরা অভিযোগ আছে এরকম বলে আমরা বলতে পারি। আমি একটা বিষয় বলি, আমাদের শ্রীমঙ্গলের রেঞ্জার থেকে হয়তো 10-12 বছর আগে একজন রেঞ্জার হঠাৎ করে তিনি 2 মাসের জন্য ভারতে চলে যাবেন ট্রেনিং এ। তো এইটা ট্রেনিং এর বিষয়টা না উঠে বিষয়টা উঠলো হচ্ছে যে তিনি এখান থেকে চলে যাচ্ছেন। উনি যখন এখান থেকে চলে যাচ্ছেন এই শব্দটি শোনার পরে রেঞ্জারের নাম ছিল সম্ভবত আজহারুল ইসলাম। আমার কাছে ছিল, হ্যাঁ ওই ধরনের নামটাই শুনছি। হ্যাঁ বলে যান আপনি। উনি যখন চলে যাবেন এরকম শব্দ, এরকম কথা উঠে গেল মার্কেটে, তখন অনেক লোক রাজনৈতিক পরিচয়, আমি নামটা আসলে বলতে চাচ্ছি না, রাজনৈতিক সহ, শুধু যে ওই তখন আওয়ামী লীগের সময় ছিল, আওয়ামী লীগ ইয়ে না, বিভিন্ন দলেরই অনেক লোক দিয়ে ওনাকে ঘেরাও করছে যে আপনি আমাদের টাকা দিয়ে তারপর যান। তো উনি এই টাকাগুলো কিসে উনি আলাপ দিয়েছেন, উনি ধার নিয়েছেন, যে ওনার প্রয়োজনে ধার নিয়েছেন, তখন উনি বলেছেন যে ওনার টাকা ধার নিয়েছেন, দিয়ে দিবেন। একজন র্যাঙ্ক কর্মকর্তা তিনি কি ধার দিবেন? তিনি তো আসলে গাছ বিক্রি করেছেন, তাদের কাছে ইয়ে দিয়ে দিয়েছিলেন যে তোমার স্টেপ বাই স্টেপ তোমরা গাছ নিয়ে যাবে। তো এটা পরবর্তীতে আবার উনি সামালও দিয়ে দিচ্ছেন। এটা খুব বেশি হয় না, কোন ধরনের শাস্তি, কোন ধরনের অ্যাকশন নেওয়া হয়েছে? কিছুই হয় না, কিছুই হয় নাই। আসলে একটা রাজনৈতিক সরকার যদি চেষ্টা করে, ইচ্ছা পোষণ করে যে না আমার এখানে আমি একটা পাতা নড়তে দিব না, একটা পাতাও নড়বে না। এই যে লাউয়াচড়া বনের এই যে সংরক্ষিত বন না, এখানে একটা পাতা যদি করে, একটা গাছের ডাল ভেঙে পড়ে, সেটা সরানো যাবে না, এটা আরো নিষিদ্ধ বন। আরো নিষিদ্ধ বন এবং বন গবেষণা কেন্দ্র আছে, এখানে রিসার্চ হয়, সারা পৃথিবীর থেকে এখানে গিয়ে রিসার্চ করা হয়, স্টুডেন্টরা এখানে আসে।
তো এই বনে আপনি দেখেন আপনাকে রাজনৈতিক যে বিষয় এখানে বনের যেটা পরিচালনা কমিটি এখানে কে ছিলেন দীর্ঘদিন আমাদের কৃষিমন্ত্রী সাবেক কৃষিমন্ত্রী উপাধ্যক্ষ আব্দুল শহীদ উনার ভাই দুই ভাই পরপর কয়েক বছর উনি ছিলেন। এর আগে ছিলেন হচ্ছেন ওনারই দলের কমলগঞ্জ উপজেলার চেয়ারম্যান অথবা রফিকুর রহমান এটার সভাপতি ছিলেন। তো এটি ওনাদের হাতে ছিল, ওনাদের হাতে ছিল রাজনৈতিক পরিচয়ের দলের মানুষ, ওনার হাতে তো শক্তি বেশি। তাহলে ওই সময় প্রচুর গাছ কাটা গেল, কেন গেল? ওনারা চলে যাওয়ার পর বন বিভাগ প্রচুর জায়গা উদ্ধার করেছে। সেখানে লেবু বাগান ছিল, লেবু গাছ কেটে দিয়েছেন, আমরা সেই ছবি দিয়ে আপনার ভিউজ করে দিয়েছি। বনের ভিতরে লেবু বাগান করেছেন। আমরা যেটি আপনি বলছেন যে কৃষিমন্ত্রী লাওয়াচনের গা ঘেঁষেই একটি চা বাগান করেছেন। তো এখানে এখানকার যে এসিএফ ছিল তৎকালীন সময়ের আরো 7-8 বছর আগে এই তবিবুর রহমান, তিনি আমাদের বলছিলেন যে উনি তো এখানে চা বাগান করছেন, আমরা আমাদের জায়গাটি ভ্যালিডেশন করেছি, এখানে ওনার লোক হিসাব করতে ওনারা বনের দিকে জায়গা পাবে। আমরা বলেছি আমাদের জায়গা এইটুকু হবে। তো উনি এখানে নিয়ে ওনাদের সাথে একটা ইয়ে হয়, দ্বন্দ্ব হয় বা একটা ইয়ে হয়, পরবর্তীতে তিনি ট্রান্সফার হয়ে গেলেন। তো আমরা এই বিষয়টি নিয়ে তখন আমরা উঠে আসে মিডিয়ার মধ্যে অনেক উঠে আসে, অনেক মিডিয়াতে কি হয়ে গেছে যে তখন তিনি কৃষিমন্ত্রী নয়, তিনি এমপি ছিলেন, ওনার চা বাগান করছেন বনের জায়গা দখল করে। তো আমরা আসলে প্রথম দিকে আমরা তথ্য ওইভাবে রেকর্ড করতে হবে, তো আসলে বনের জায়গা কতটুকু আর ওনার জায়গা কতটুকু আমরা ওইভাবে সঠিক না হয় আমরা বলতে পারি না। কিন্তু বলেছেন 5 আগস্টের পরে যেটা আমরা দেখলাম, আমরা মনে করলাম যে এটা আমরা এখন একটু ওনাদের প্রভাব নেই, কি করতে পারি। তখন এখানকার বর্তমান যিনি এসপি আছেন লাউতরা বনের দায়িত্ব বন্যপ্রাণী প্রকৃতি সংরক্ষণ বিভাগের এসপিএস, উনি নামটা এই মুহূর্তে ভুলে গেছি, রানিং যিনি আছেন, তিনি আমাদের বললেন যে আমরা একটা জায়গা আমরা ইতিমধ্যে দখলে নিয়েছি, চা বাগানের গা ঘেঁষা, তবে এই জায়গাটুকুতে কোনো চা বাগান ছিল না। বুঝতে পারতেছি এই জায়গাটি আমি শুনিয়ে পড়ি, যদি বলেন এই জায়গাটি চা বাগানের সাথেই ওনার নিয়ন্ত্রণেই ছিল, কিন্তু এই জায়গাতে তিনি চা গাছ লাগাননি। তিনি বন বিভাগের বক্তব্য হয়তো এরকম হতে পারে যে এই জায়গাতে অন্য কিছু করবেন, চা গাছ লাগাইলেন না, কিন্তু জায়গাটুকু ওনাদের নিয়ন্ত্রণে ওনাদের সাথেই ছিল। তো এই জায়গাটুকু আমরা আমাদের ক্যাপচারে নিয়ে নিয়েছি। এইভাবে এই যে অনেকগুলো লেবু বাগান উচ্ছেদ করা হলো। শুনেন, আপনি তো বিকুল শুধু বলে যাচ্ছেন অমুক ওইটা করছে, অমুক ওইটা করছে। আপনি তো 2014 সালে জাতীয় পুরস্কার পেয়েছেন বৃক্ষরোপণ ওইসব পরিবেশ নিয়ে। আজকে 2014 থেকে আজকে হলো 11 বছর। 11 বছরের মধ্যে আপনি নিজে ডিফারেন্সটা কি করলেন? আসলে এটি মানে চমৎকার কথা বলেছেন। আমার হৃদয় খরচ ছাড়া আর কিছুই করার নাই। আমার জায়গা থেকে আমি সবসময় রিপোর্টের কাজগুলো করেছি। বৃক্ষরোপণের যে কাজ, এই যে কিছু কিছু বৃক্ষ আমি লাগিয়েছি, কিন্তু এই বৃক্ষ লাগালেই কিন্তু শেষ না। এটা তো হচ্ছে ধরেন 10টা 15 20টা বা 100টা গাছ আমি কোথাও লাগিয়েছি, কিন্তু এইটা কিন্তু হবে না। আমাদের যারা এই যে আপনি আগে বলেছিলেন যে সবাই বৃক্ষরোপণ করে, আমরা দেখতে পাই মন্ত্রী উপদেষ্টা বিভিন্ন জন বৃক্ষরোপণ করে, একটা বৃক্ষরোপণ করেন প্রতীকী, এটা ছবি দিয়ে নিউজ হয় বৃক্ষরোপণ করেছেন। এটা তো রেজাল্ট না। আমরা আমাদের এই কাজে হবে না। বৃক্ষরোপণের জন্য একদম মানে বড় ধরনের ঘোষণা আসতে হবে, প্রত্যেকের বাড়িতে বৃক্ষ থাকতে হবে এবং বৃক্ষরোপণের পরিচর্যা করতে হবে। একটা সন্তান বৃক্ষকে সন্তান হিসেবে দেখতে হবে। আপনি দেখেন বাংলাদেশে কিন্তু গ্যাস নাই, গ্যাস শেষ হয়ে যাচ্ছে, বাসা বাড়িতে গ্যাস দেওয়া হচ্ছে না। এখন এই যে রান্নার কাজের জন্য কাঠ তো লাগবেই, কাঠ তো কাটতেই হবে। গাছ কাটতে হলে গাছ লাগাতে হবে না, প্রচুর পরিমাণে লাগাতে হবে না।
সরকার নিজে আপনার বাংলাদেশে বিভিন্ন ইউএন ফান্ড থেকে অন্যান্য ফান্ড থেকে অনেক টাকা পয়সা আসে, বাট বাংলাদেশের সরকার আজকে 51 ইয়ার্স এর মধ্যে আমাদের 51 ইয়ার্স এর পরেও আমাদের মানুষ সচেতন হয় নাই এখনো পর্যন্ত যে আমাদের একটা গাছ কেটে আমরা কতটুকু আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য কতটুকু আমাদের ক্ষতি করতেছি, এই সচেতন বোধটা ক্রিয়েট হয় না কেন? আপনাকে একটা এক্সাম্পল দিয়ে বলি বিকুল, আপনার মনে আছে কিনা গত কয়েক বছর আগে আমি, আপনি এবং আরো কয়েকজন সুমন টুমন মিলে আমরা শ্রীমঙ্গল স্টেশনের পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য ওখানে ডাস্টবিন বসায় ইয়ে করে, কিন্তু ওই 3 মাসের পর আমি যখন আবার গেলাম গিয়ে দেখলাম পরিবর্তন হয়ে গেছে। এই সচেতন বোধটা ক্রিয়েট করার জন্য কি করা উচিত আমাদের? আসলে এটি আমাদের তো দীর্ঘদিনের অভ্যাস, আমাদের বাঙালিদের দীর্ঘদিনের অভ্যাস। একটা সময় প্রচুর ছিল, মনে করেন গাছ বাড়ি ঘরে গাছ ছিল, বাবা কাটছে, দাদা কাটছে, তো তারা মনে করেন কাটলে কি হবে, কিন্তু এখন তো শেষ হয়ে যাচ্ছে। যে বিষয়টি ঠিক এইরকমই মানে বলা যায় যে আমরা সবাই মারা যাব, পৃথিবীতে সকল মানুষ মরণশীল, কিন্তু আমরা ভাবি না, মানে আমরা কেউ বিশ্বাস করি না আমি কালকে বা পরশু মারা যাবো, সেই হিসাবে আমরা কোনো কাজ করি না। ঠিক এটাও এরকম, গাছ নাই, যা হয় হবে। এই যে পরিবেশের যে রুলস এর যে বিষয় আছে, আমি ছোট্ট একটা উদাহরণ দিয়ে বলি। আমি 2 বছর আগে আমি ইসে গিয়েছিলাম, এই নেদারল্যান্ডসে একটি ইয়ে হয়েছিল, হর্টিকালচারাল এক্সিবিশন হয়েছিল। হর্টিকালচারাল এক্সিবিশনে নেদারল্যান্ডসে যখন যাই, আমি 1 মাস 22 দিন ছিলাম, তখন ইউরোপের বিভিন্ন দেশ ঘুরেছি। যখন আমি ঢাকায় পৌঁছালাম, আমি পারাবত ট্রেনে আমি শ্রীমঙ্গলের উদ্দেশ্যে রওনা দিলাম। তো আমাকে আমি একটা চা নিলাম, বিমানে তো ঘুমানো হয় নাই, তখন ওই একটা চা নিয়ে আমি চাটা 1 টাইম গ্লাসে আমাকে একটা চা দিল। আমি চাটা পান করার পর অনেকক্ষণ হাতে নিয়ে বসে আছি ট্রেনের ভিতরে। ওই যে ট্রেনের লোকটা চা দিচ্ছে সেটা চলে গেছে, এখন আমার এটার নিচে ইয়েটা রয়ে গেছে, প্যাকেটটা রয়ে গেছে, টি প্যাকেটটা। এখন আমি কি করবো? আমি হাতে রাখতে পারছিলাম, নিচে রাখলে আবার ময়লা হবে। অনেকক্ষণ হাতে রেখে শেষে আমি এটা বাইরে আমি এটা ফেলে দিলাম। ফেলে দেওয়ার জন্য দিয়ে একটা ছবি উঠালাম, ফেলে দিচ্ছে, ছবিটি আমি এটা ফেসবুকে পোস্ট দিলাম। আমি এখন বাংলাদেশে, দেখেন আমি বাংলাদেশকে বুঝালাম যে আমার সারা বাংলাদেশে ডাস্টবিন, আমার এই একটা চায়ের কাপড় কোথায় মানে এরকম একটা ডাস্টবিন নেই। এটা আমি দেখে এসেছি 22 দিন দেশের বাইরের পরিবেশ, আর ঢাকা গিয়েই কিন্তু আমার এটা চেঞ্জ করে করতেছে, কিন্তু আমার সুযোগ নেই। তো সেই সুযোগটুকু সরকারকে করে দিতে হবে। একদিন দুদিন হবে না, বীজ রোপণ করতে হবে। আজকে বীজ রোপণ করো, কালকে না হোক, পরশু না হোক, 10 বছর পরে হলেও হবে। আমাদের অনুষ্ঠানের মোটামুটি শেষ পর্যায়ে চলে আসছি। বিকুল, আপনাকে বলি যে অ্যাজ আই সেড, আমি শ্রীমঙ্গলের সন্তান হিসেবে যখন ছোটবেলা ছিলাম, আমরা হাতি পর্যন্ত দেখেছি লাউয়াছড়ার ওদিকে। খুব জঙ্গল ছিল, ভর্তি জঙ্গল, আমাদের ভয় লাগতো ওইদিকে যেতে, আমার মা বাবাদের ভয় লাগতো। কিন্তু একের পর এক এখন বন তো যাচ্ছে, এখন পাহাড় থেকে মাটি কেটে 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 পাহাড়টা পর্যন্ত চলে যাচ্ছে। খুবই ন্যাক্কারজনক অবস্থা। আমি আমাদের সরকার যারা আছে, আমাদের কর্তৃপক্ষ যারা আছে, আমি তাদের দৃষ্টি আকর্ষণ করে বলছি, আপনারা প্লিজ আপনার জন্য না, আপনাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য আপনারা কিছু একটা রেখে যান, একটা লেগেসি রেখে যান, যে এটাতে আমাদের বন বেঁচে থাকে, আমাদের পাহাড় বেঁচে থাকে, আমাদের নদী নালা বেঁচে থাকে। আমি বিকুলকে বলবো, আপনার শেষ আমাদের লাউয়াছড়া এবং শ্রীমঙ্গলের পরিবেশ নিয়ে আপনার কি জনগণের কাছে পৌঁছে দিতে চান? ধন্যবাদ। আমি আসলে এটি বলতে চাই দর্শকদের কাছে আপনার মাধ্যমে,
যে আমাদের যে লাউছড়া বনটি হচ্ছে বাংলাদেশের অন্যতম একটি বন, শতবর্ষী একটি বন। এই বনের ভিতরে যে পরিমাণ এখনো যে পরিমাণ জীববৈচিত্র্য আছে, লাইফ প্রাণীগুলো আছে, তাদের কথা চিন্তা করে এই বনের জন্য একটি বড় একটি প্রকল্প হাতে নিতে হবে। এর ভিতর দিয়ে যে রেল লাইনটা গিয়েছে এবং যে পাকা সড়ক গিয়েছে, এটি সরাতে হবে। সরকারের অনেক টাকা খরচের প্রয়োজন হবে, কিন্তু এটি সরাতে হবে। আর আমাদের যারা বনের চারপাশে যারা আছেন, বনজীবীরা আছেন, আমরা যারা আছি, আমরা সবাই এই বনটিকে আমাদের নিজের সম্পদ মনে করে আমরা যেন এই বনে আর একটা গাছ আমরা না কাটি, এইটুকু আমরা করতে হবে। আর হচ্ছে গিয়ে এখানে যে চা বাগান আছে, যেটি চা বাগানের একটা রুলস আছে, প্রত্যেকটা যেখানে টিলা চিনি আছে, টিলার উপরেও কিন্তু গাছপালা থাকতে হবে যখন চা বাগান শুরু হয়। অ্যাকচুয়ালি পুরো শ্রীমঙ্গল মৌলভীবাজার সিলেট বিভাগ পুরোটাই জঙ্গলে ঘেরা ছিল। এখানে চা আবাদ হওয়ার ফলে এই বনাঞ্চল কেটে ফেলা হয়েছে, 90% বনাঞ্চল কেটে ফেলা হয়েছে। এটা বাণিজ্যিকের কারণেই সেই সময় করা হয়েছে, আরো 200 বছর আগে। তখনই একটা রুল ছিল, চা গাছের প্রত্যেক টিলার উপরে কিছু জায়গাতে হচ্ছে গাছপালা থাকবে, অর্থাৎ জঙ্গলাকৃত থাকবে। এই যে বন্যপ্রাণীগুলো আছে, তারা কোথায় যাবে? তাদের তো একটা জায়গা আমাদের দিতে হবে। হ্যাঁ, শুধু অবশ্যই। এই লাউছড়া বনে যে দেখলেন যে পানি নাই, সেই বনের ভিতরে যে পানি নাই, এই যে প্রকল্পের কথা বললেন অনেকেই, যে এত প্রকল্প হয়, আসলে কি হয়? বনের ভিতরে কয়েকটা কূপ করা হয়েছিল, ওই কূপে পানি নাই, ওটা তো পরিকল্পনারই অভাব আছে। তো আমি আমার মেসেজ হচ্ছে সরকারকে, যে আপনারা আগে আগে অবস্থা যাচাই করেন, এইটা নিয়ে গবেষণা করেন কি করতে হবে, কি করলে ভালো হয়, গবেষণা করে এই কাজটুকু আপনারা শুরু করেন এবং মানুষকে জানান দেন যে আপনারা এই করবেন না। মোটা দাগে বললাম যেটা করা ঠিক না, করবেন না, এরকম করলে হবে না, আইন করে দিতে হবে। এবং এখানে যারা বনের ভিতরে বনের উপর নির্ভরশীল, তাদের বিকল্প জীবিকায়ন করে দিতে হবে, যাতে তারা আর বনের গাছ না কাটে। তো ধন্যবাদ। আপনার মাধ্যমে আমি আবারও সকল দর্শককে ধন্যবাদ দিই। ভালো সময় কাটলো, আপনি ভালো থাকবেন। ধন্যবাদ বিকুল। আমাদের পরবর্তী পর্যায়ে নিয়ে আসবো প্লাস্টিক পলিউশন অ্যান্ড এয়ার পলিউশন নিয়ে আমাদের দ্বিতীয় পর্ব থাকবে। ধন্যবাদ সবাই দর্শককে। পরবর্তী পর্যায়ে দেখা হবে। খোদা হাফেজ।